আচ্ছা, আমাদের একটা টপিক বাদ আছে, এটা হলে আমাদের সিলেবাসটা শেষ, সেটা আজকে কভার করবো আমরা। আমরা এর আগে এই চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম, অনেক কিছু দেখছিলাম এখান থেকে। ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর বেস কন্ট্রোল। আমরা মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য কি সেটা বলছিলাম। আমরা বিভিন্ন মাইক্রো কিভাবে বিভিন্ন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, অ্যানালগ ডিজিটাল ডিভাইস কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে অ্যানালগ ডিভাইস থেকে এডিসির মাধ্যমে কনভার্ট হয়ে ডাটা আসে, বা মাইক্রোকন্ট্রোলার কিভাবে ডিএসির মাধ্যমে কনভার্ট হয়ে অ্যানালগ সিগন্যাল আমরা বিভিন্ন অ্যাকচুয়েটরে পাঠাতে পারি, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। ঠিক আছে, এবং আজকে আমরা দেখবো হচ্ছে বাকি অংশগুলো এখান থেকে। যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে কন্ট্রোলার, এটার ভিতরে আসলে কি থাকে। এখন আগে তো আমরা দেখছি যে কন্ট্রোলারের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এখানে ইনপুট আউটপুট ডিভাইস। তো আজকে আমরা দেখবো হচ্ছে যে এই আসলে কন্ট্রোলারের ভিতরে কি থাকে। তো এখানে আসলে এই আহ, বইয়ে তোমাদের অনেক সিম্পল ভাবে, এত সিম্পল ভাবে বলা আছে যে অনেক সময় বুঝতে সমস্যা হয়। তো আমি একটু এই জন্য ইউটিউবের একটা ভিডিও দিয়ে এটা এক্সপ্লেন করলে সহজে বোঝা যায়। আমি দেখি একটু ভিডিওটা শেয়ার করা যায় কিনা এখানে। জি স্যার। তোমরা কি সাউন্ড শুনতে পারো? ভিডিওটা যে সাউন্ডে হচ্ছে, না স্যার। সাউন্ড কি শুনতে পারো? ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখো তো এখানে একটা সিপিইউর উদাহরণ দেওয়া আছে। তো দেখো এখানে সিপিইউ একটা জুম করে দেখানো হচ্ছে আসলে সিপিইউর ভিতরে কি থাকে। দেখতে পাচ্ছি যে অনেকগুলো তার থাকে, হ্যাঁ? তো এই তারগুলো আসলে কি, সেগুলো ফার্দার এক্সপ্লেন করা হবে। তো দেখো এই সিপিইউটা আসলে মাদারবোর্ডে যেখানে কানেক্ট থাকে, বা তোমার কন্ট্রোলারের ভিতরেও সিপিইউটা একই রকম থাকে। অর্থাৎ এই যে কন্ট্রোলারের একটা ছবি যেখানে দেখানো হয়েছে, এই যে এটা দেখতেছে, এটার ভিতরে কিন্তু সবকিছু আছে, সিপিইউ আছে, র্যাম আছে, এটার ভিতরেই আছে। ঠিক আছে। তো দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ কিনা, এটা রেজলিউশন বাড়ানো যায় কিনা, 360 পর্যন্তই যায়। তো এখানে দেখো যে অনেকগুলো ওয়্যার এখান থেকে বের হয়েছে। উপরে দেখো যে লেখা আছে অ্যাড্রেস বাস। লেখাটা কি পরিষ্কার পড়া যায়? দেখো উপরে যে 8টা ওয়্যার আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। নিচে 8টা ওয়্যার আছে, এটাকে বলা হচ্ছে ডাটা বাস। অর্থাৎ দেখো এই যে 8টা ওয়্যার আছে এখানে, এটাকে বলতেছে অ্যাড্রেস বাস। এখানে টোটাল 8টা ওয়্যার আছে, তুমি যদি কাউন্ট করো দেখো যে 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়্যার আছে, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। বাস কি, বাস হচ্ছে গ্রুপ অফ ওয়্যারস। হ্যাঁ, তো এই এই ওয়্যার গুলো অ্যাড্রেস বহন করে নিয়ে যায়, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। আবার নিচে যদি দেখো, এখানে 1 2, এখানেও 8টা ওয়্যার আছে, গুণ গুণ কাউন্ট করলে বুঝবা। তো এই ওয়্যার গুলো দিয়ে আসলে ডাটা ট্রান্সফার করা হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে ডাটা বাস। আর মাঝখানে যে দুটো ওয়্যার আছে, এদের এদের মাধ্যমে আসলে আমরা দেখবো যে এটার মধ্যে ডাটা কি রিড করতে চাচ্ছি না রাইট করতে চাচ্ছি, সেটা আসলে কন্ট্রোল করা হবে। ঠিক আছে, আমরা ভিডিওর আরো সামনে যাই, তাহলে আরো বুঝতে পারবো। ওকে, দেখো এই সিপিইউর সাথে আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে র্যাম। এবং র্যাম দেখো ডান পাশে দেখা যাচ্ছে, এবং অনেকে যারা কম্পিউটারের মানে কেসিং এর ভিতরে র্যাম কানেক্ট করছো, বা মাদারবোর্ড সিপিইউ নিয়ে কাজ করছো, তারা তো র্যাম দেখছোই। তো র্যাম আসলে এরকম একটা কার্ডের মতো থাকে। তো র্যামে অনেকগুলো পিন থাকে, এই পিন গুলো মাদারবোর্ডের সাথে যুক্ত করতে হয়, কানেক্ট করতে হয়। তো এই র্যামের ভিতরেও দেখো, এখানে যদি দেখো তোমরা, র্যামের ভিতরে দেখো যে এখানে অ্যাড্রেস বাসটা র্যামের ভিতরে এখানে কানেক্টেড, এবং ডাটা বাসটা এটাও র্যামের ভিতরে এখানে আছে। ঠিক আছে। তো র্যামে আসলে যে ডাটা গুলো থাকে, সেই প্রত্যেকটা ডাটার একটা করে অ্যাড্রেস থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ডাটার একটা করে অ্যাড্রেস থাকে। যেমন তুমি চিন্তা করতে পারো, তোমরা তো অলরেডি কম্পিউটার
ক্লাস করে আসছো, এটা কোর্স ছিল তোমার। যে চিন্তা করতে পারো যে এটা তোমরা তো ওখানে অ্যাড্রেস আ নিয়ে আইডিয়া পাইছো আশা করি। তাও আমি আরেকবার বলি, অ্যাড্রেস বিষয়টা হচ্ছে এরকম যে তোমার বাসা বাড়িতে অ্যাড্রেস থাকে, ঠিক না? যেমন তুমি যে বাসায় থাকো সেটার একটা অ্যাড্রেস আছে, তোমার পাশের বিল্ডিং এর একটা অ্যাড্রেস আছে। ঠিক না? এবং অ্যাড্রেসে এখন যদি আমি যদি বলি যে ডাটাটা কি, তাহলে ডাটা হচ্ছে মনে করো তোমাদের বাসায় কতজন মানুষ আছে। তাহলে তোমার আ অ্যাড তোমার বাসার যে অ্যাড্রেসটা সেখানে যতজন মানুষ থাকবে নিশ্চয়ই পাশের বিল্ডিং এর অ্যাড্রেসে হয়তো মানুষ ভ্যারি করতে পারে। তো এই মানুষ সংখ্যাটাকে তুমি ডাটা হিসেবে চিন্তা করতে পারো। ঠিক আছে? তো এইখানে এরকম র‍্যামেও দেখা যায় যে আমাদের বিভিন্ন মানে অ্যাড্রেস থাকে এবং প্রতিটা অ্যাড্রেসে একটা করে ডাটা থাকে। ঠিক আছে? তো এটা যেহেতু ৮ বিটের একটা সিস্টেম, তাহলে বুঝতেই পারতেছো যে এখানে ৮ টা ওয়্যার দিয়ে আসলে কয়টা অ্যাড্রেস তৈরি করা সম্ভব। কেন অ্যাড্রেস গুলো তো আসলে কি করতেছি আমরা 0101 এগুলো, ঠিক না? তাহলে একটু আমি যদি সামনে যাই তাহলে এই জিনিসটা আবার আমরা ফিরে আসবো। আগে আমি একটু দেখি যে অ্যাড্রেস গুলো আসলে কিভাবে কল করা হয়। মনে করো ফার্স্ট অ্যাড্রেসটা যদি সে অ্যাক্সেস করতে চায়, সেটাকে রিড বা রাইট করুক, যাই করুক। দেখো যে ফার্স্ট অ্যাড্রেসটা কি আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা 011। এখানে যদি আমি একটু দেখাই যে দেখো ফার্স্ট যে অ্যাড্রেসটা আছে এটা কি আছে? এটা যদি একটু পড়ো দেখবা যে এটা ১ম আছে 0, তারপর 11, তারপর ৪ টা 0, তারপর 1। তো দেখো এই ওভাবে করে করেসপন্ডিং মানে ওয়্যার গুলো এখানে হাই হয়ে গেছে। তার মানে এইটাতে ৫ ভোল্ট দেওয়া হইছে। 0 ১ম টাতে কোনো ভোল্টেজ দেওয়া হয়নি। তারপরটা ৫ ভোল্ট, তারপরটা ৫ ভোল্ট দেওয়া হইছে। তারপর পরের ৪ টায় কোনো ভোল্টেজ দেওয়া হয়নি। তারপর লাস্টেরটায় আবার ৫ ভোল্ট দেওয়া হইছে। তার মানে দেখো এটাকে যদি 0 ধরো, এটাকে যেগুলো ভোল্টেজ দেওয়া হইছে সেগুলোকে 1 ধরো, তাহলে 0 1 1 0 0 0 0 1। বুঝা গেছে? অ্যাড্রেসটা এইভাবে মানে এই এই অ্যাড্রেসটাতে অ্যাক্সেস করতে চাচ্ছে। এটা হলো কি পাশের ওই করেসপন্ডিং ওয়্যার গুলোকে সে হাই করে দিবে। ঠিক আছে? অর্থাৎ এইভাবেই একটা ইনফরমেশন আ সিপিইউ থেকে র‍্যাম এ বুঝা গেছে? এই অ্যাড্রেস ডাটা ডাটাটাও হচ্ছে ৮ টা সংখ্যা ৮ বাইনারি। আচ্ছা এখন এই ডাটাটা কি সে রিড করতে চাচ্ছে? মানে এই ডাটাটা আছে সেটা কি সে রিড করতে চাচ্ছে? না নতুন করে নতুন ডাটা কথা হচ্ছে এই সেট এবং এনাবল এই ২ টা ওয়্যারের মাধ্যমে। এই ২ টা ওয়্যারকে এখন আমরা বলতেছি কন্ট্রোল বাস। ঠিক আছে? তো আমি একটু ভিডিওটা সামনের দিকে গেলে এই জিনিসটা দেখতে পাবো তোমরা। আমি ওখানে যাই। তো এটা মনে করো কোন অ্যাড্রেসটাতে অ্যাক্সেস করলো, কোন অ্যাড্রেস আন্ডারে যে ডাটাটা আছে সেই ডাটাটা এখানে এনাবেল করলাম। এনাবেল করা মানে এখানে যে দেখো এখানে কোন রেজিস্টারের অ্যাড্রেস বাস দিয়ে এই অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হলো। আমার ওই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। তুমি কি দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই অ্যাড্রেস আমরা অ্যাড্রেস বাস দিয়ে পাঠিয়ে দিলাম। অর্থাৎ র‍্যামের এই অ্যাড্রেসে আমাদের যে ডাটাগুলো আছে সেটাকে এখন কি রিড করতে যাচ্ছি না রাইট করতে যাচ্ছি কি করবো আছে কন্ট্রোল এনাবেল ওয়্যারটা হাত করে যাচ্ছে। তো রিড করলে র‍্যাম করবে এই অ্যাড্রেসের মধ্যে যে ডাটা আছে সেটার করসপন্ডিং ভ্যালু করে দিবে বা দিবে। 0 1 দেখো 00 প্রতিটা 00 তারপরে 0 0 0 0 তারপরটা আবার অর্থাৎ এই ডাটাটা সে কিন্তু এই থেকে ডাটা বাসে পাঠিয়ে দিল। এই অ্যারো চিহ্নগুলোর ডিরেকশনটা দেখো। ঠিক আছে? তার মানে অ্যাড্রেস ওই করসপন্ডিং অ্যাড্রেস সে অ্যাড্রেসের ডাটা রিড করতেছে এইভাবে। আর নতুন করে যদি জয়েন করতে সেটা সম্ভব। এটা করলে করে যে দেখতে পাচ্ছি সেই এক্সাম্পল দেখতে পাবো কিনা যে কিভাবে সিপিইউ থেকে কোন একটা অ্যাড্রেসের আ অ্যা কোন একটা অ্যাড্রেসের ভিতরে ডাটাটা আছে সেটা কিভাবে রিড করে। ঠিক আছে? তো বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো নাহলে তো আমি বুঝবো না তোমরা বুঝতেছো কিনা। যে এক্সাম্পল দেওয়া আছে যে নতুন একটা ডাটা আমি একটা ডাটা রাইট করতে চাচ্ছি।
কেন আমার হতেই পারে যে আমার হয়তো র‍্যামে কিছু সেভ করা রাখা থাকতে পারে। ২ টা সংখ্যা হয়তো আমাকে যোগ করতে দেওয়া হয়েছে। আমি রেজাল্ট আমি সেভ করে রাখি। ওকে, তাহলে কি করব? পরে এই অ্যাড্রেসে সে এই ডাটাটা সেভ করে রাখবে। মানে অ্যাড্রেসটা সে অ্যাড্রেস বাসে দিয়ে দিবে। আর যে ডাটাটা সে সেভ করতে চাবে সেই ডাটাটাও সে ডাটা বাসে দিয়ে দিবে। ওকে, এই ডাটাটাও ডাটা বাসে দিয়ে দেওয়া হলো। এখন এই ডাটাটা যে রিড করতে মানে সেট করতে মানে এই ডাটাটা সেট ওয়্যারটা হাই করে দিবে। ওয়্যারটা হাই করার মাধ্যমে র‍্যামে এই ডাটাটা সেভ করবে আরকি। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? স্যার আবার একটু বললে ভালো হয়। আমার বললে ভালো হয়। মানে আমি একটা ডাটা সেভ করতে চাচ্ছি। মানে সিপিইউ একটা ডাটা র‍্যাম এর কোন একটা অ্যাড্রেসে সেভ করতে চাচ্ছে। সে কি করবে? আগের মতই এই অ্যাড্রেসে অ্যাড্রেস বাসে দিয়ে দিবে। কিভাবে দিবে এটা তো আমি বললামই যে এটা এটা তো একটা বাইনারি, ঠিক না? ৮ সংখ্যার একটা ওই যেগুলো 1 1 সেগুলোকে সে হাই ভোল্টেজ করবে। অর্থাৎ এইটার মধ্যে রোল দিবে। যেগুলো লাল দেখতেছে ভোল্ট আর যেগুলো সাদা দেখতেছে ভোল্ট। মানে ১ম যে 0 তার মানে এইটা 5 0 0 এটাও 5 না ওখানে 1 আছে। তাহলে এই অ্যাডটা এখানে এখন সে একটা ডাটা সেভ করতে যাচ্ছে ওই অ্যাড্রেসে। সিপিইউ ওই অ্যাড্রেসটা ডাটা সেভ সে কি করলো? আবার সে ওই ডাটা দিল। ডাটা কি ৪ টা 0 তারপর 1 সেটাই যে দেখো ৪ টা 0 0 0 0 0 মানে ওগুলোকে 0 ভোল্ট দিল আর এইগুলোতে ৫ ভোল্ট দিল। মানে এগুলো 1। তার আগেই বলছি ডিজিটাল সিগন্যাল যে এরকম হয় মানে ডিজিটাল গুলো না হলে নাই। পুরো ভোল্টেজ থাকবে নাহলে করা হচ্ছে। এই ডাটা করতে যাচ্ছে সেজন্য এইজন্য এই একটা কন্ট্রোল বাসে ২ টা ওয়্যার আছে। তার মধ্যে একটা যদি করে তার মানে হচ্ছে যে এটা হাই করতে করা মানে হচ্ছে র‍্যামে ওই ডাটা সেটা RAM থেকে চলে আসবে। সেই ডাটাবাসে দেখছো সেই ডাটাবাসে যে ডাটা আছে সেই অ্যাড্রেস বাসে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে সেভ হবে। বুঝতে পারছো কিনা বল? বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে। আচ্ছা, এখন যদি এটা এখন তাহলে একটা কোশ্চেন অ্যান্সার করো। সেটা হচ্ছে যে দেখো ৮ টা ওয়্যার দিয়ে আমি কতগুলো অ্যাড্রেস তৈরি করতে পারবো? মানে আমি ৮ টা ওয়্যার মানে কি আমার ৮ টা ডিজিট আছে, ঠিক না? এই ৮ টা ওয়্যার দিয়ে তো ৮ ডিজিটের বেশি কোনো সংখ্যা তৈরি করতে পারবো না, ঠিক না? তার মানে আমি কতগুলো অ্যাড্রেস তৈরি করতে পারবো? সে আমার এখানে যদি ৮ টা ঘর থাকে, মানে ৮ টা ওয়্যার মানে ৮ টা ঘর আছে আমার, ঠিক না? তাহলে প্রত্যেকটাতে আমি হয়তো 0 বা 1 করতে পারি। 0 বা 1, 0 বা 1 অর্থাৎ প্রত্যেকটাতে আমার ২ টা করে অপশন আছে। তাহলে এটা তো দেখো এটা তো ২ টা করে অপশন আছে। এটা তো মানে ৮ টাতে 8 অপশন আমার কাছে আছে। আমি 8 টা সংখ্যা করতে পারবো, বাইনারি সংখ্যা। তার মানে ২৫৬ টা বাইনারি সংখ্যা আমি তৈরি করতে পারবো। তার মধ্যে ১ম সংখ্যাটা হচ্ছে সবগুলো 0 আর একদম লাস্টের সংখ্যাটা হচ্ছে সবগুলো 1। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি টোটাল ২৫৬ টা বাইনারি সংখ্যা তৈরি করতে পারবো। তার মানে ২৫৬ টা বাইনারি অ্যাড্রেস বা অ্যাড্রেস আসলে অ্যাড্রেস বাস দিয়ে পাস করতে পারি। এর বেশি অ্যাড্রেস পাস করতে পারবো না। কারণ ৮ টা সংখ্যা দ্বারা ৮ টা ডিজিট দ্বারা বা ৮ টা ওয়্যার দিয়ে ২৫৬ টা তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, এবং প্রত্যেকটা অ্যাড্রেসে আবার তুমি ৮ সংখ্যার একটা বাইনারি সংখ্যা ডিজিট বাইনারি যা একত্রে বলা হয় একটা বাইট। এইজন্য তুমি ৫৬ টা বাইট তোমার মেমোরি। বুঝা গেছে কিনা? মানে একটা অ্যাড্রেস তুমি তৈরি করো প্রত্যেক অ্যাড্রেসে এক করে ১ বাইট তুমি মানে ৮ বিটের একটা রাখতে পারো। এজন্য এখানে নামটা হচ্ছে আসলে ২০০ বাইট। ঠিক আছে? তার মানে ৮ বিটের সিস্টেম এখানে RAM ২০৬ RAM করে কোনো লাভ তার কারণ হচ্ছে এর বেশি তুমি RAM আরো ৫১২
RAM তুমি যদি এখানে করো, এটা হবে যে এর পরের যে ৭০০তম RAM এর তুমি কিন্তু আর অ্যাক্সেস করতে পারবা না। কেননা তোমার ওয়্যার আছে ৮ টা। ওয়্যার দিয়ে তো তুমি ৫৬ টা সংখ্যা তৈরি করতে পারবা। তুমি যদি ৫৭ নাম্বার সংখ্যা তো তৈরি করতে পারবা না। এ ওই মানে অ্যাড্রেস তুমি করতে পারবা না। বুঝতে পারছেন না বলুন? তোমার রয়েড ওয়্যার থাকলেও তাইলে তুমি ৫১২ পর্যন্ত বানাতে পারো। ঠিক আছে? ১০ টা তুমি এখন মানে ডাবল হচ্ছে একটা ওয়্যার এক্সট্রা এইজন্য ওই যে আগে ৩২ আমি জানি না তোমার আমাদের ছোটবেলায় আমরা ৩২ ছিল। সেই আসলে 4 গিগাবাইট বেশি RAM ইউজ করা হতো না। ঠিক আছে? এখন দিয়ে আসলে 32 এই গিগা ঠিক আছে? 4 কিংবা 10 সমান। এই এত গিগাবাইট আসলে মেমোরি বেশি আর RAM লাগায় মানে RAM ইউজ করলেও লাভ নেই। অর্থাৎ 32 বিটের অপারেটিং 32 বিট মাদারবোর্ড আর্কিটেকচার, সিপিইউ আর্কিটেকচার ভাবে থাকে দেখা যায় সেখানে আসলে করা যায়। বুঝা গেছে? তো এই বুঝলা কিনা যে আসলে RAM কিভাবে ডাটা থাকে, RAM থেকে কিভাবে ডাটা সিপিইউ তে লোড হয়, রাইট করে বা রিড করে বুঝছো কিনা? আর RAM এর কেন একটা ৮ বিটের সিস্টেমের ভিতরে ৫৬ বাইটের বেশি মেমোরি ইউজ করা যায় না? প্রশ্ন আছে কিনা বলো? ওকে। একটু দেখো এখন যে আ ডাটাগুলো প্রত্যেকটা ডাটারই আছে। ডাটাগুলো আসলে ডাটাগুলো অনেকগুলো মিনিং যেমন দেখো কোন ডাটা হয়তো অ্যাকচুয়ালি একটা দেখো কোন ডাটা হয়তো অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসের আন্ডারে যে ডাটা আছে এটা হয়তো একটা একটা নাম্বার 8 ডিজিটের একটা বাইনারি নাম্বার। সেই নামটা হয়তো একটা ইনস্ট্রাকশন ঠিক আছে? তো অ্যাড্রেসের আন্ডারে হয়তো একটা নাম্বার করতে এরকম হতে অ্যাড্রেস যে বাইনারি সংখ্যাটা 8 ডিজিটের হয়তো একটা অন্য অ্যাড্রেস কিন্তু করতেছে। হতেই পারে। ঠিক আছে? আবার কোন একটা অ্যাড্রেসের আন্ডারে যে বাইনারি সংখ্যাটা আছে ডিজিটের সেটা হয়তো একটা লেটারকে মিন করতেছে। বুঝে গেছে? মানে ডাটাগুলো আসলে এগুলো তো সবই বাইনারি সংখ্যা কিন্তু প্রত্যেকটা বাইনারি সংখ্যার আলাদা, আলাদা মিনিং আছে। ঠিক আছে? ওকে। এরপরে যদি আমরা যাই যে একটা মনে করো যে ইনস্ট্রাকশন এর কথা বলা হইলো। ইনস্ট্রাকশন গুলো কি? ইনস্ট্রাকশন যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন হয় যেমন লোড একটা ইনস্ট্রাকশন হতে পারে। মানে কোন একটা অ্যাড্রেস এ হয়তো একটা ডাটা আছে সেই ডাটাতে একটা ইনস্ট্রাকশন করতে চাই। ইনস্ট্রাকশন হতে পারে কি টাইপের ইনস্ট্রাকশন আছে যেমন লোড একটা ইনস্ট্রাকশন আছে, এর একটা ইনস্ট্রাকশন আছে, স্টোর আছে, কম্পেয়ার আছে। লোড মানে হচ্ছে যে হয়তো একটা নাম্বার RAM থেকে CPU তে লোড করা। এটাই হচ্ছে লোড ইনস্ট্রাকশন এর মানে। RAM থেকে CPU তে। আবার এড ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে ২ টা নাম্বার হয়তো অর্থাৎ CPU যখন দেখবে যে দেখবে ইনস্ট্রাকশন এড তার মানে হচ্ছে CPU যখনই এড তখন করতে বলা। CPU যখন দেখবে স্টোর তখনই ভাববে কোনো একটা নাম্বার CPU থেকে আবার রেস্টোর করতে হবে। CPU যখন দেখবে একটা CPU মানে ধরে এক লাইন পর লাইন এভাবে পড়ে তো এভাবে যদি কোনো একটা ইনস্ট্রাকশন পড়ে মিনিংটা তার জানা আছে যে ইনস্ট্রাকশন পেলে নাম্বার দিয়ে লোড করতে পারা যায়। মানে এটা আবার RAM বলা হচ্ছে এক মানে ইনস্ট্রাকশন যেমন আউটপুট ইনপুট একদম নিচে দেখো ইনস্ট্রাকশন আছে পুট ইনপুট সেটা হচ্ছে একটা আউট করতে হবে। এটা ইনপুট
মানে হচ্ছে যে হয়তো কোনো একটা কিছু থেকে তাকে ইনপুট নিতে হবে। ইনস্ট্রাকশন গুলো কিন্তু নিয়ে আসে। সেটা আসলে মেনে লিখলো যে সে RAM হয়তো একটা প্রোগ্রাম এভাবে সেভ আছে। মানে হয় কি তুমি যখনই একটা প্রোগ্রাম রান করো সেটা তোমার যে মেমোরিটা থাকে মেমোরি তো আবার ২ ধরনের। একটাকে বলা হয় র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা সংক্ষেপে RAM। আরেকটা হচ্ছে ROM বা রিড অনলি মেমোরি। ঠিক আছে? তো র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা RAM যেটা হয় যে আমাদের তো সবারই মোবাইলে চিন্তা করো মেমোরি কার্ড থাকে বা RAM ও থাকে, ঠিক না? বা ইন্টারনাল স্টোরেজ থাকে আবার RAM ও থাকে। তেমনি ভাবে কম্পিউটারে চিন্তা করো যে SSD বা হার্ড ডিস্ক থাকে বা RAM ও থাকে, ঠিক না? তো আমাদের যেকোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম গুলো যেগুলো আমরা চালাই যেমন অনেক প্রোগ্রাম আছে মাইক্রোসফট অফিস আছে বা যেকোনো আছে অ্যাডোবি ফটোশপ আছে যাই হোক এগুলো কোথায় থাকে এগুলো কিন্তু হার্ড ডিস্কে থাকে, ঠিক না? তো যখনই আমি একটা অ্যাপ্লিকেশন রান করি তখন হয় কি ওইটা হার্ড ডিস্ক থেকে বা এসএসডি থেকে র‍্যামে চলে আসে। তো র‍্যামে চলে আসা মানে কি যে এর কোড গুলো সব লাইন বাই লাইন এগুলো চলে আসে র‍্যামে। তো র‍্যাম কিছু মেমোরি অর্থাৎ কিছু অ্যাড্রেস ওই প্রোগ্রামটার জন্য অ্যালোকেট করে দেয়। তো সিপিইউ করে কি 1 বাই 1, 1 বাই 1, 1 বাই 1 এই এবং এগুলো খুব দ্রুত হয়। 1 বাই 1 অ্যাড্রেস গুলো একটার পর একটা, একটার পর একটা পড়ে যেতে থাকে। তো এইভাবে মনে করো একটা প্রোগ্রাম কেউ লিখছিল সেটা রান করলো। রান করা মানে এটা সরাসরি র‍্যামে চলে আসবে। র‍্যামে চলে আসা মানে হচ্ছে এখন র‍্যাম সিপিইউ আ আ এক লাইন বাই লাইন, লাইন বাই লাইন এই পড়ে যেতে থাকবে। তো এরকম একটা প্রোগ্রাম দেখো ১ম যদি এভাবে পড়ে যেতে থাকে সিপিইউ ১ম যে অ্যাড্রেস এ যে ই সংখ্যাটা পাচ্ছে সেটা আসলে একটা ইনস্ট্রাকশন মিন করতেছে। ইনস্ট্রাকশন হচ্ছে লোড। তার মানে সিপিইউ কে লোড করতে বলা হয়েছে। তারপরের অ্যাড্রেস এ আছে একটা নাম্বার আছে 9 তার মানে 9 এটা র‍্যাম থেকে সে লোড করবে। ওকে। তারপর কি বলছে? তারপর আছে ইন ইনস্ট্রাকশন আছে। ইন মানে হচ্ছে কোন কিছু একটা ইনপুট নিবে। সে কোথা থেকে ইনপুট নেবে? তার পরের লাইনেই বলা আছে কিবোর্ড থেকে নিবে। তারপর সে কি করবে? এই যে 9 এবং কিবোর্ড থেকে যে সংখ্যাটা ইনপুট নিল, কিবোর্ড থেকে মনে করো কেউ 8 ইনপুট দিল। তাহলে 9 আর 8 কে তাকে পরের লাইনে বলা হয়েছে যে কম্পেয়ার করে দেখো। তো 9 আর 8 সে কম্পেয়ার করবে যে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা যদি বড় হয় বা ছোট হয় সেটার জন্য তাকে পরের লাইনে বলা হয়েছে যে জাম্প ইফ। মানে ইফ যদি ইকুয়াল হয় আ জাম্প ইফ জাম্প ইফ মানে হচ্ছে যে টু অ্যানাদার অ্যাড্রেস ইন রাম। মানে যদি এই ২ টা সমান হয় বা বড় হয়, যাই হোক তাকে বলা হয়েছে আরেকটা অ্যাড্রেসে যাও। তো এই অ্যাড্রেসটা হচ্ছে কোন কিছু হয়তো একটা। আর যদি না হয় তাহলে একটা আউট করো মনিটরে এবং সেটা আ মনিটরে আউট করে মানে জি লেখা দেখাও মানে গ্রেটার। মানে কি? যদি তুমি মনে করো কিবোর্ড থেকে ইনপুট দিলে ১০, ১০ ৯ এর সাথে কম্পেয়ার করলো দেখলো যে বড়। তো বড় হলে সেটা জি দেখাবে। আর যদি তুমি ৮ দাও তাহলে ৮ দিলে সে আবার তোমার কাছ থেকে ইনপুট চাবে যে না তুমি একটা ছোট সংখ্যা দিছো আবার ইনপুট দাও। ঠিক আছে? বুঝা গেছে? তো এরকম একটা এক্সাম্পল দেওয়া হলো এখানে। তোমরা কি শুনতে পেয়েছো আমার কথাগুলো? ওকে, জি স্যার। ওকে। তাহলে কি বুঝতে পারছো কিভাবে RAM থেকে CPU তে ডাটা লোড করে বা RAM এ আসলে কিভাবে ডাটাগুলোর কি মিনিং? এটা কি বুঝতে পারছো কিনা বলো? কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার এই কোডটা কি মেইনলি স্যার এই কোডটা কি যেটা আমরা মেইনলি করতেছি এটা কি স্যার অ্যাসেম্বলি কোডের আন্ডারে পড়ে? হ্যাঁ, এটা অনেকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পড়ে, মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে আসলে তো অনেক হায়ার লেভেলে আমরা কোডিং করি। মানে অ্যাসেম্বলিও বলা যায় না। মানে এটা হচ্ছে একটু হায়ার লেভেলেই। কেন লোড এই জিনিসটা তো আসলে অ্যাসেম্বলি না। ঠিক আছে? মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে সিপিইউ কিভাবে RAM এর সাথে কমিউনিকেটটা করতেছে। ঠিক আছে? একটা প্রোগ্রাম যখন তুমি রান করতেছো প্রোগ্রামটা আসলে কিভাবে হয়? এটা কোথায় থাকে? এটা RAM এ যায়। RAM এর পর সিপিইউ মানে RAM এর ভিতরে আসলে কিভাবে ডাটাগুলো সেভ থাকে? ডাটাগুলোর মিনিংটা কি? সেই জিনিসটা। বুঝা গেছে? জি স্যার। ওকে। তারপর যদি এখন দেখি যে সিপিইউর ভিতরে কি আছে? বুঝলাম যে সিপিইউ RAM এর সাথে কমিউনিকেট করে। এখন সিপিইউর ভিতরে যদি আমরা দেখি সিপিইউর ভিতরে কি আছে? সিপিইউর ভিতর ২ টা ইউনিট থাকে। একটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট, আরেকটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে বলা হয় ALU। তো ALU বুঝতে পারছো? এটার নামই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে এটা বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন করে। যেমন যোগ করে, বিয়োগ করে, কম্পেয়ার করে। এই কাজগুলো সে করে। আর কন্ট্রোল ইউনিট যেটা করে, কন্ট্রোল ইউনিট হচ্ছে যে কি যোগ করবে? সংখ্যাগুলো নিয়ে আসে। আবার সংখ্যাগুলো যোগ করার বা বিয়োগ করার পরে যে রেজাল্টটা হয় সেটা আবার নিয়ে যায়।
এই যে র্যাম থেকে বিভিন্ন ডাটা পড়ে সেটা ইনস্ট্রাকশন হলে সেই ইনস্ট্রাকশনটা ফলো করে, এই কাজগুলো আসলে কন্ট্রোল একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এবং এই যে র্যামের ভিতরেও এই সিপিইউর ভিতরেও আবার কিছু মেমোরি থাকে। ঠিক আছে? সিপিইউর ভিতরে কিছু মেমোরি থাকে। এই মেমোরি গুলোকে বলা হয় রেজিস্টার। ঠিক আছে? এখানে দেখবা উদাহরণ। এবার এই দেখো সিপিইউ ভিতরে কিছু মেমোরি থাকে। এগুলোকে বলা হয় রেজিস্টার। তো এই রেজিস্টার গুলো কেন থাকে? যে আমাদের ছোটখাটো যোগ বিয়োগ করে এটা যে র‍্যামে পাঠাবো বা র‍্যাম থেকে কোনো একটা সংখ্যা যে আমি নিয়ে আসলাম, এটা আমি কোথায় রাখবো? তখন আমরা এই রেজিস্টার গুলো ইউজ করি বা সিপিইউ এর রেজিস্টার গুলো ইউজ করে। তো দেখো মনে করো অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে আ একটা কোন একটা রেজাল্ট বের হলো। ঠিক আছে? সে রেজাল্টটা আ আমরা একটা ওই নিচে যে এলিয়ন নিচে যে একটা রেজিস্টার দেখতেছো, এই রেজিস্টারে চাইলে সেভ করে রাখা যায়। সেইজন্য কি করবে? কন্ট্রোল ইউনিট থেকে একটা সেট ওয়্যার এসে এটাকে সেট ওয়্যারটা যখনই হাই হবে তখন ওই ডাটা গুলো করেসপন্ডিং দেখো ওই করেসপন্ডিং ডাটা গুলো সেভ হয়ে গেছে। এটা রেজোলিউশন এর জন্য বুঝতেছো কিনা? কিন্তু এটা 1, 1 প্রথমে ২ টা 1 তারপর ৩ টা 0 তারপর ৩ টা 1 এভাবে সেভ হয়ে গেছে। আচ্ছা এখন চাইলে এই যে দেখছো সেভ হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে। যে সেট ওয়্যারটা যখনই হাই হইছে তখন এটা সেভ হয়ে গেল। আচ্ছা তারপর যে আরেকটা এনাবল ওয়্যারও আছে। এনাবল ওয়্যার দিয়ে করা যায় কি? যে এই রেজিস্টারে যে ডাটাটা আছে এটা আবার একটা বাসে দিয়ে দেওয়া যায়। দেখো এখানে একটা বাস আছে। অর্থাৎ এনাবল ওয়্যার দিয়ে আ এই এলিও নিচে যে রেজিস্টারটা আছে সেটার মধ্যে যে ডাটাটা আছে সেটা এনাবলটা ওয়্যারটা হাই করলে সেই ডাটাটা বাসে চলে আসবে। আচ্ছা এই বাসে থেকে আবার কোথায় যাবে? বাস থেকে আরো বিভিন্ন রেজিস্টার সিপিইউর ভিতরে থাকে। সেই রেজিস্টার গুলোতে আমরা চাইলে কোন একটাতে চাইলে সেগুলোরও প্রত্যেকটাই সেট এনাবল ওয়্যার আছে। আমরা চাইলে কোনটাতে সেট করে রাখতে পারি। আবার কোন একটা রেজিস্টারের ভিতরে যে ডাটা আছে সেটা চাইলে আমরা আবার বাসে দিয়ে দিতে পারি এনাবল ওয়্যার হাই করে। তাহলে দেখো এখানে কোন টাতে রাখা হচ্ছে যেমন ৩ নাম্বারটাতে দেখো ৩ নাম্বারটার সেট ওয়্যারটা হাই করা হয়েছে। তার মানে এখন এই যে এলিও নিচে যে রেজিস্টারে যে ডাটাটা ছিল 11 তারপর ৩ টা 0 111 সেই ডাটাটা আমি আ বাসে নিয়ে গেলাম এবং বাসে নিয়ে যেয়ে আমি করলাম কি আমার ৩ নাম্বারের উপরে যে ৩ নাম্বার রেজিস্টার আছে বাম থেকে, সেই ৩ নাম্বার রেজিস্টারে আমি সেট ওয়্যারটা হাই করে সেখানে আমি সেভ করে রাখলাম। দেখো সেভ হয়ে গেছে। অর্থাৎ ওই ডাটাটা কিন্তু এখন ৩ নাম্বার রেজিস্টারে সেভ হয়ে গেছে। ওকে। আবার চাইলে উপরের যে ৪ টা রেজিস্টার আছে প্রত্যেকটা রেজিস্টারের ডাটা আমি আবার চাইলে বাসে দিয়ে দিতে পারি। সেজন্য আমার জাস্ট এনেবল বা একটা হাই করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো এখন কি করতেছে? দেখো ওই একটা এক্সাম্পল দিছিলাম যে ৯ সংখ্যাটা এই ৯ সংখ্যাটা মনে করো এটা করলো কি এটা তো র‍্যাম থেকে পড়ে নিয়ে আসলো। যে র‍্যামে কিন্তু ৯ সংখ্যাটা অলরেডি ছিল। রেজিস্টারের সংখ্যাটা একটু যদি পড়ে দেখো, ওটা হচ্ছে ১০০১। ১০০১ মানে হচ্ছে বাইনারি ৯ হচ্ছে বাইনারিতে ১০০১। ঠিক আছে? ওকে। তো এই ৯ সংখ্যাটা করলাম কি আমি আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটের উপরে ইনপুট হিসেবে দিলাম। এটা আমি কিভাবে করলাম? আমি আমার ২ নম্বর রেজিস্টারের মানে উপরে যে ২ নম্বর রেজিস্টারটা আছে সেটা আমি এটা একটু করি তাহলে তোমরা সহজে বুঝবো। তো দেখো এখানে কি করছি আমি যে আমার এই যে ৯ সংখ্যাটা এটা আমি এখানে নিয়ে আসছি। এটা তো আমি তোমরা কোড দেখছিলা যে এখানে কোড ঠিক আছে দেখো এখান দিয়ে এখানে ইনপুট হিসেবে নিয়ে আসতেছি। ওকে। এখন তারপর কি করবে? তারপর এটার সাথে আমি কিবোর্ড থেকে সম্ভবত সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? সবাই মাইক্রোফোন তো অন আছে, শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা তারপর কি করলাম দেখো, তারপর যেটা করা হলো ওকে এটা তো ইনপুট হিসেবে নিয়ে হলো। আরেকটা করলো কি, আরেকটা সংখ্যা যেটা কিনা আমি এটা হয়তো আমি কি করলাম, এটা আমি আমার কিবোর্ড থেকে নিয়ে আসলাম। দেখো যে এই যে এটাকে আমি কিবোর্ড থেকে নিয়ে আসলাম এবং এটা কোনো রেজিস্টারে আমি সেভ করতেছি না। তাহলে দেখো এই যে এইটা আমি কি করলাম, এই যে এটা আমার কিবোর্ড থেকে হয়তো আসছে, কিবোর্ড থেকে আসছে। কিবোর্ড থেকে এটা ৯ দিছে মনে করো, কিবোর্ড থেকে কেউ ৯ প্রেস করলো। আচ্ছা তাহলে এইটা আমি ইনপুট হিসেবে নিলাম, ইনপুট এ তে। তো দেখো আগের যে ৯টা ছিল সেটা তো ২ নম্বরে ছিল, এই জায়গায় ছিল ঠিক না? ২ নম্বরে ছিল এই জায়গায়। সেইটা আমি আবার একটা রেজিস্টারে সেভ করছিলাম। এখানে একটা রেজিস্টার আছে। কিন্তু ইনপুট এর জন্য কোনো রেজিস্টার
নাই, ডাইরেক্টলি রেজিস্টার ওই এই রেজিস্টারটা থেকে যেটা আসতেছে সেটা একদম ডাইরেক্টলি যাচ্ছে, কোনো সেফটি নাই। ওকে, এখন এই যে দুইটা নাম্বার নিয়ে আসলাম আমি, একটা হচ্ছে 9 আর একটাও 9, কিন্তু একটা 9 আসছিল প্রোগ্রাম থেকে, প্রোগ্রামে একটা লাইন লেখা ছিল যে 9 এর সাথে কম্পেয়ার করো, আর একটা 9 হচ্ছে কিবোর্ড থেকে। ওকে, তাহলে এখন অ্যারিথমেটিক লজিক ইউনিট এই দুইটা 9 এর মধ্যে কম্পেয়ার করবে, ছোট বড় কি করবে সেই কন্ট্রোল ইউনিট তাকে বলে দিবে। সেইখানে দেখো এই যে নতুন একটা ইনস্ট্রাকশন সে কি করলো, নতুন একটা ইনস্ট্রাকশন, এটা কোথা থেকে আসলো? ওকে, এই ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশন রেজিস্টারের ওয়ার্ডটা কি করলো? আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা সে এটা আগে আগে এখানে ইনস্ট্রাকশন রেজিস্টারে সেভ ছিল, পরের ইনস্ট্রাকশনটা মানে প্রোগ্রাম পড়তে পড়তে এই ইনস্ট্রাকশনটা পাইছে সে, এবং এই ইনস্ট্রাকশনটাই আসলে কন্ট্রোল ইউনিট এটা ইন্টারপ্রেট করলো কি, যে এটা একটা টাইপ অফ অপারেশনটা কি হবে, যে সে কম্পেয়ার আছে সেটা সে পৌঁছে দিল অ্যারিথমেটিক লজিক ইউনিট। এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট দেখো যে এখন অপারেশনটা কি ছিল, যে কম্পেয়ার করা, তাহলে এ আর বি কে যদি কম্পেয়ার করে তাহলে এইটার রেজাল্ট কি হবে? আচ্ছা, এটা কিন্তু কোনো রেজাল্ট ওভাবে নাই বলতে যে 9 কে যদি 9 এর সাথে কম্পেয়ার করো, এটা তো আর কোনো আউটপুট বের হবে না। যোগ করলে মেলে একটা আউটপুট থাকে, 18 হয়তো বের হতো, বা বিয়োগ করলে হয়তো 0 বের হতো, কিন্তু কম্পেয়ার করলে এটার কোনো তো আউটপুট নাই। তাহলে সেই জিনিসটাকে আমরা আসলে বিভিন্ন মানে অ্যারিথমেটিক লজিক বিভিন্ন ফ্ল্যাগ এর মাধ্যমে বুঝাই। যেমন দেখো এখানে 4টা ফ্ল্যাগ আছে, দেখতে পাচ্ছ কিনা, যে একটা ফ্ল্যাগ হচ্ছে হয়তো এ ইজ লার্জার, মানে ওইটা হাই হবে, এই ফ্ল্যাগটা হাই হবে, এই যে এই ফ্ল্যাগটা আছে, দেখতে পাচ্ছ এখানে 4টা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা হাই হবে, এই ফ্ল্যাগটা হাই হবে যখন নাকি এ যদি লার্জ হয়। তবে দ্বিতীয় ফ্ল্যাগটা হাই হবে যদি দুইটা এ এবং বি দুইটা যদি ইকুয়াল হয়। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় ফ্ল্যাগ কি, মনে করো এ যদি লার্জ হয়, এ যদি ইকুয়াল হয়, বাকি আর একটা কি থাকে, যে এ ছোট, ঠিক না? তো সেটা তো আর মানে বলার, সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করছি দেখো, যে আরেকটা ফ্ল্যাগ আছে, মনে করো যদি এ ইকুয়াল, মনে করো 9 তো দুইটাই সেম, তাহলে তো ইকুয়াল ফ্ল্যাগটাই হাই হওয়ার কথা। ওকে, তাহলে কি হবে, সেইটা আবার একটা ফ্ল্যাগের এক ফ্ল্যাগ নামে একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে সেভ হবে, মানে কোনটা হাই হয়েছে সেই জিনিসটাই, সেইটা সেট করে দিলে আমরা ফ্ল্যাগে সেভ করে রাখলাম, এবং ফ্ল্যাগ থেকে সরাসরি আমার কন্ট্রোল ইউনিটে আসলো। ঠিক আছে, তো এখন তারপরে কি করব, তারপরে হয়তো এইটাকে আমি আবার আমার এই যে যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটাতে আমি আবার আমার একটা র্যামে কোন একটা মেমোরিতে আমি সেভ করে রাখবো। ঠিক আছে, আমার প্রোগ্রামে যেটা লেখা আছে, ঠিক আছে, সেটা হয়তো আমি করব, মেমোরি অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, সেই মেমোরি অ্যাড্রেসে আমার এই সংখ্যাটা সেভ হয়ে থাকবে, ডাটা ফ্রম র্যাম। তার মানে বুঝা গেছে কিনা, এখানে এত ডিটেলস না বুঝলেও আসলে কিভাবে সিপিইউ এটা দরকার নাই, কিন্তু এই জিনিসগুলো যে আসলে কিভাবে করে সেইটা একটা আইডিয়া থাকলেই হলো। বুঝা গেছে? বুঝতে পারছো অর্থাৎ, এবং এর দেখো যে অ্যাড্রেস বাস ডাটা বাস এটা কিন্তু এখানে যদি আরেকটু আমি সামনে যাই, এই ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবল, তোমরা দেখতে পাবা, এখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যে দেখো এখানে এখানে এই যে এটা হচ্ছে সেই ডাটা বাসটা, এই ডাটা বাসটা কিন্তু তোমার এটা পুরোপুরি, এটা হচ্ছে ডাটা বাস, এবং এই ডাটা বাসটা হচ্ছে একদম মেইন যে আগে যে ডাটা বাস দেখাইছি তার সাথে কানেক্টেড। আবার এইখানে যে বাসটা দেখতেছো সেটা আবার এটার সাথে পুরোপুরি কানেক্টেড, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাড্রেস বাস, আর এটা হচ্ছে ডাটা বাস। এই ডাটা বাসটা ওই যে র্যামে যে ডাটা বাসটা যাচ্ছে সেম বাস। ঠিক আছে, কমন কিছু ওয়্যার যেটা সবারই অ্যাক্সেস থাকে, এটা এগুলো দিয়ে তারা ডাটা ট্রান্সফার করে। ঠিক আছে, তাহলে এইখানে একটু এখানে দেখতে পাবা যে এই বাসটাই কিন্তু প্লে করি, দেখতে পাবা, দেখতে পাচ্ছ এখানে জুম ব্যাক, বুঝে গেছে, ওই বাসটাই কিন্তু বের হলো, এখান থেকে উপরে অ্যাড্রেস বাস হয়ে গেছে, ডাটা বাস হয়ে গেছে। বুঝে গেছে কিনা? মানে এই জিনিসটাই তোমাদের বইতে দেখবা যে এখানে অনেক মানে
ইজি করে লেখা হয়েছে, এত ডিটেলসে যায় না, জাস্ট এইভাবে লিখছে তারা যে আমাদের কন্ট্রোলারের ভিতরে একটা সিপিইউ থাকে, সিপিইউ এর ভিতরে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট থাকে এবং বিভিন্ন রেজিস্টার গুলো থাকে, রেজিস্টারে তারা সেভ করে ডাটা। আবার এই এই বিভিন্ন বাস থাকে, যেমন অ্যাড্রেস বাস থাকে, ডাটা বাস থাকে, কন্ট্রোল বাস থাকে, এর মাধ্যমে আসলে বিভিন্ন মেমোরি ইউনিট গুলো যেমন র্যাম বা রোম, ইনপুট আউটপুট বিভিন্ন ডিভাইস, এগুলোতে তারা এই ডাটাগুলো পৌঁছে দেয় বা অ্যাড্রেস পৌঁছে দেয়। তোমার বিভিন্ন ইনপুট আউটপুট পোর্টেরও কিন্তু অ্যাড্রেস থাকে। সে একটা ইনপুট পোর্টে তুমি এখানে যেমন দেখাইলাম, যেমন এইটারও নিশ্চয়ই একটা অ্যাড্রেস আছে, পিবি 0 পিনের একটা অ্যাড্রেস আছে, পিবি 2 পিনের একটা অ্যাড্রেস আছে, এগুলো তো ইনপুট পিন অথবা আউটপুট পিন, ঠিক আছে? সেগুলোরও কিন্তু অ্যাড্রেস আছে। র্যামের ভিতরে যেমন প্রত্যেকটা বাইটের একটা করে অ্যাড্রেস আছে, তেমন এই ইনপুট আউটপুট ডিভাইস গুলোরও কিন্তু একটা করে প্রত্যেকটা পিনের একটা করে অ্যাড্রেস আছে, ঠিক আছে? বুঝা গেছে? তো এখানে আরো কিছু বলা আছে, যেমন র্যাম কে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটাকে র্যান্ডম অ্যাক্সেস কেন বলা হয়? র্যান্ডম অ্যাক্সেস কারণ হচ্ছে যে তোমরা দেখছো কিনা ছোটবেলায় ফিতা ক্যাসেট দেখছো কিনা? তো ফিতা ক্যাসেটে যেটা হতো যে আহ, এখানে হয়তো 10টা বা 12টা গান থাকতো। তো কেউ যদি 10 নম্বর গানটা শুনতে চাইতো, তাহলে তাকে প্রথম 9টা গান প্লে করে ফাস্ট ফরওয়ার্ডে প্লে করে তারপর সে 10 নম্বর গানটা শুনতে পেতো, মানে র্যান্ডমলি সে কোন একটা গান শুনতে পারতো না। কিন্তু র্যামে যেটা হয়, র্যামেও তো অনেকগুলো মেমোরি আছে, ঠিক না? অনেকগুলো অ্যাড্রেস আছে। তো তুমি যদি মনে করো 1003 নাম্বার অ্যাড্রেসটাতে অ্যাক্সেস চাচ্ছ, তাহলে তোমাকে এই 1000, 1001, 1002 এই তিনটা হয়ে হয়ে আসতে হবে না, তুমি র্যান্ডমলি যে কোনো একটা অ্যাড্রেস তুমি অ্যাক্সেস করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বুঝে গেছে? আগের ফিতা ক্যাসেট যেগুলো ছিল সেগুলো র্যান্ডম অ্যাক্সেস ছিল না, সেগুলোকে আগে প্রত্যেকটা মানে সিকোয়েন্সিয়ালি আসতে হইতো। কোন একটা অ্যাড্রেসে আসতে হইলে তাকে ওই আগের সবগুলো পড়ে তারপর ওইটাতে আসতে হতো। এইখানে তুমি র্যান্ডমলি যে কোনো একটা অ্যাড্রেসে ঢুকে যেতে পারো। বুঝে গেছে? এই জন্য এটাকে বলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এইটা হচ্ছে এবং এই মেমোরি গুলোকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কেন? যে পাওয়ার যদি একবার অফ করে দাও, র্যাম এর ভিতর যা থাকে সব চলে যায়, ঠিক আছে? মানে পাওয়ার অফ করে দিলে আবার যদি অন করো, সে কম্পিউটার অফ করে অন করলাম, মোবাইল অফ করে অন করলাম, তাহলে তোমার র্যামে যা লোড হয়েছিল সব চলে যাবে, ঠিক আছে? আরেক ধরনের মেমোরি থাকে যেগুলো বলা হয় রিড অনলি মেমোরি। হ্যাঁ, রিড অনলি মেমোরিটা হচ্ছে তোমার যে ইন্টারনাল স্টোরেজ বা এগুলো। তো এইটা আসলে নন ভোলাটাইল। এটা তুমি পাওয়ার অফ করে দিলেও তোমার ইন্টারনাল স্টোরেজে যে ছবি থাকে বা মিউজিক থাকে সেগুলো কিন্তু চলে যায় না, ঠিক আছে? এগুলোকে বলা হয় নন ভোলাটাইল। ভোলাটাইল শব্দের মানে তো বুঝে যাও, বাতাসে উড়ে যায়, ঠিক না? ওকে, এখানে এই যে অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস, এগুলোর কথা ডিটেলস বলা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের এইটুকু শেষ। এখানে আমরা জাস্ট দেখলাম যে একটা কম্পিউটারের মধ্যে যে বেসিক ফাংশনাল ইউনিট গুলো থাকে, সেগুলো ডেসক্রিপশন গুলো দেখলাম। বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তারপর ইন্টারফেসিং আছে। ইন্টারফেসিং বলতে মানে কিভাবে কানেক্ট করতেছে একটার সাথে আরেকটা। তো এগুলো প্যারালালি কানেক্ট করা যায়, সিরিয়ালি কানেক্ট করা যায়। সিরিয়ালি কানেক্ট করা মানে হচ্ছে যে তুমি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের ডাটা পৌঁছাতে চাচ্ছ, এইটা কম্পোনেন্ট এ থেকে কম্পোনেন্ট বি। তো এই ডাটাগুলো কি সিরিয়ালি যাবে কিনা? সিরিয়ালি মনে করো তুমি একটা বাইনারি ডাটা, 8 ডিজিটের একটা বাইনারি ডাটা মনে করো এভাবে পৌঁছাতে চাচ্ছ। এটা যদি সিরিয়ালি তোমাকে পৌঁছাতে হয়, তাহলে প্রথমে 1 পাঠাবা, তারপর কিছুক্ষণ পর 0 পাঠাবা, তারপর 1 পাঠাবা, 1 পাঠাবা, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 1, এইভাবে সিরিয়াল। এই ধরনের ইন্টারফেসিং কে বলে সিরিয়াল ইন্টারফেসিং। আর তুমি যদি এই ডাটাটা যদি প্যারালাল ইন্টারফেসিং এ পাঠাতে চাও, তাহলে অনেক সুবিধা হবে। তোমাকে যেটা করতে হবে যে 8টা বি এখান থেকে যাবে, 8টা ডাটা ওয়্যার এখান থেকে বের হবে, 8টা ওয়্যার একসাথে বের হবে। 8টা ওয়্যার বের হলে তাহলে এই ডাটাটা একবারে চলে যাবে। সে 1, 0, 1, 1, তারপর 1, 1, আরো ওয়্যার আছে মনে করো এখান থেকে দেখালাম। তারপরে এগুলোকে বলা হয় প্যারালাল ইন্টারফেসিং, মানে ডাটাগুলো একবারে প্যারালালি যাচ্ছে, একসাথে সবগুলো যাচ্ছে। বুঝে গেছে কিনা? যেমন এডিসি এবং ডিএসসি তে সেটাই হয়। যেমন ডিএসসি তে আমরা দেখছি যে এটার সাথে কন্ট্রোলার থাকে, ঠিক আছে? তো কন্ট্রোলার থেকে কোন একটা অ্যানালগ ডিভাইসে যদি আমাকে একটা ডাটা পাঠায়, তাহলে কি করি, আমার তো কন্ট্রোলার তো ডিজিটাল, এখানে তার বাইনারি সংখ্যাগুলো সে এখানে পাঠাবে। তো এটা 0, 1, 0, 1, এই বাইনারি সংখ্যাটা এই ডিএসপি এটাকে অ্যানালগ একটা ভোল্টেজে কনভার্ট করে তারপর পাঠাবে। তার মানে এখানে যেটা বোঝাতে চাইছে যে কন্ট্রোলারের সাথে ডিএসপি ইন্টারফেসিংটা এটা প্যারালাল, ঠিক আছে? একসাথে সবগুলো ডাটা সে পাঠাচ্ছে বাইনারি সংখ্যাগুলো। আর একইভাবে এই যে তোমার এডিসির ক্ষেত্রেও এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এডিসির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ওই একইভাবে প্যারালাল ইন্টারফেসিং, ঠিক আছে?
আচ্ছা, তারপর এই জিনিসটা এটা আমি বুঝাইছিলাম কিনা গত ক্লাসে বলছিলাম কিনা। দেখো এখানে একটা পুরো একটা কন্ট্রোল সিস্টেম কিভাবে কানেক্ট করা হয়েছে কন্ট্রোলারের সাথে, এটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যে এখানে সে এটা এখানে মানে এই এক্সাম্পলটা কিসের? এটা হচ্ছে যে একটা মোটর দিয়ে কোন একটা রোবটের আর্ম হয়তো তুমি কন্ট্রোল করতেছো। তো রোবটের আর্মের উপরে যত লোডই পড়ুক, তুমি চাচ্ছ যে রোবটের আর্মটা যাতে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে সবসময়। সে 30 ডিগ্রিতে তুমি রোবটের আর্মটাকে রাখতে চাচ্ছ। ইরেসপেক্টিভ অফ যত লোডই এখানে পড়ুক না কেন, তুমি চাচ্ছ যে এখানে সবসময় 30 ডিগ্রিতেই থাকুক। লোড যদি বাড়ায়ও দেই, সে আর্ম ধরে যদি কেউ রোবটের আর্মটা যদি অনেক হেভি ওয়েটও মানে ওখানে ঝুলিয়ে দেওয়া হয়, তাও যাতে আর্মটা 30 ডিগ্রিতে থাকে। তাহলে এটা কিভাবে সে কন্ট্রোল করবে কন্ট্রোলার? তাহলে কন্ট্রোলার যেটা করতে পারে সেটা হচ্ছে যে এখানে কন্ট্রোলার একটা মোটর থাকবে অবশ্যই। মোটরটা দিয়েই তো তুমি আর্মটাকে ঘুরাচ্ছ। তো যেটা হবে, তুমি যখনই লোড বাড়ায় দিবা, তখন যেটা হবে, একটা লোড সেন্সর থাকবে। এই লোডটা সেন্সর দিয়ে এডিসি হয়, কেন সেন্সরের ডাটা তো সব অ্যানালগ। তো এটা অ্যানালগ ডাটাটা এখানে ডিএসি দিয়ে কনভার্ট হয়ে ডিজিটাল হিসাবে তোমার কন্ট্রোলারে যাবে। তো কন্ট্রোলার লোড অনুযায়ী সে একটা আউটপুট, মানে লোড যদি বেশি হয় তাহলে মোটরে টর্ক বেশি দিতে হবে। তো সে একটা আউটপুট এখানে দিবে, তার আউটপুটটা হচ্ছে ডিজিটাল, এবং ডিজিটালটা এখানে অ্যানালগ ভোল্টেজ হয়ে মোটরে যাবে। মোটর কন্ট্রোল ড্রাইভ আছে এবং সে মোটরের কন্ট্রোল ড্রাইভটায় মোটরের করসপন্ডিং একটা ভোল্টেজ দিবে, ফলে সেই পরিমাণ লোড আর কি সে ক্যারি করে ওই ডিগ্রিতে থাকতে পারবে। বুঝা গেছে? এছাড়াও আরো কিছু দেখো, যে আরো কিছু এখানে যে ইনপুট পোর্ট গুলো আছে, সেগুলোতে হয়তো এখানে কিছু বাইনারি, মানে এখানে কিছু ডিজিটাল ইনপুট পিন আছে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্রত্যেকটাকে হাই লো করা যায়, ঠিক না? তো মনে করো এখানে তুমি তুমি ফিজিক্যালি এগুলোকে অন অফ করে সে 1 0 1 1 0 1 1 এরকম কিছু একটা লিখলা এটার মাধ্যমে। তো এটা লেখার হয়তো এটার একটা মিনিং আছে যে তুমি এটাকে 30 ডিগ্রিতে যে রাখতে চাচ্ছ, এই সেট পয়েন্টটা তুমি হয়তো এই পিন গুলো ইউজ করে তুমি দিয়ে দিলা, এই সুইচ গুলা ইউজ করে। প্রত্যেকটা সুইচ অন করা মানে হচ্ছে যে এই ওয়্যারটা 1 হয়ে যাবে। তো করসপন্ডিং সবগুলো সুইচ যদি 1010 করে তুমি কিন্তু একটা বাইনারি সংখ্যা ইনপুট হিসেবে দিতে পারতেছো। ঠিক আছে? এইভাবে করা যায়। বা এর চেয়েও যদি ভালো হইতো যে অন্য কোনো একটা ডিভাইসে একটা কিপ্যাড যদি তুমি এখানে কানেক্ট করে দিতে পারতা, এবং ফিজিক্যালি ওগুলো লিখে যে 30 ডিগ্রি 3 0 যদি লিখতে পারতা। তো এইখানে এক্সাম্পল এইভাবেই করছে, একটা বাইনারি সংখ্যা দিবে, সে বাইনারি সংখ্যাটা ডেসিমাল হয়ে এখানে যাবে। আর নিচের কিছু ইনপুট পোর্ট, এটা 3, এটা ইউজ করা হচ্ছে আসলে এই দেখো যে এই পুরো প্রোগ্রামটা স্টার্ট করার জন্য, মেশিনটা স্টার্ট করার জন্য, স্টপ করার জন্য, বা যখন একটা পজিশন সেট করে দিয়ে সেই পজিশনে চলে যাওয়ার জন্য এইটা হয়তো এভাবে রাখা হয়েছে। আর এখানে হয়তো কিছু লিমিট সুইচ আছে, সেটা ইনপুটটা আসতেছে যে ওইখানে চলে গেছে বা একটা নির্দিষ্ট রেঞ্জ ক্রস করে গেছে। মনে করো তোমার রোবটের আর্মটা ঘুরতে পারে হচ্ছে 60 ডিগ্রি বেশি, তুমি চাচ্ছ না এটা ঘুরুক। তাহলে সেই ওই 60 ডিগ্রি এটা একটাকে তুমি 0 ডিফাইন করলে আর একটাকে 60 ডিফাইন করলে, দুই জায়গায় দুইটা লিমিট সুইচ দিলা। এইখানে যখন চলে আসবে তুমি একটা সিগন্যাল পাবা যে এর বাইরে যাতে আর না যায়। আর 60 ডিগ্রিতেও যখন চলে আসবে এখানে একটা সিগন্যাল পাবা এর বাইরে যাতে আর না যায়। ঠিক আছে? তো এইভাবে করে হয়তো এখানে একটা প্যারালাল পোর্ট ইউজ করে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। কন্ট্রোল সিস্টেম একটা এক্সাম্পল দেওয়া আছে। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলো। আর এইখানে আসলে প্রোগ্রাম যে আমরা লিখি, আমরা এগুলো অনেকবার দেখাইছি তোমাদের। যে আসলে আমরা যে লুপের মধ্যে কিছু লিখি, ঠিক না? এবং সেটা বারবার চলতে থাকে। তো বারবার চলতে থাকে মানে হচ্ছে যে তুমি মনে করো একটা এসি উদাহরণ দিই আমি। সে মনে করো তুমি রিমোট দিয়ে তুমি 23 ডিগ্রি বা 24 ডিগ্রি তুমি রিমোট দিয়ে সেট করলা। তো এটা হচ্ছে তোমার সেট পয়েন্ট। তো এই যে তুমি এসির ভিতরে একটা কন্ট্রোলার থাকে, সেই কন্ট্রোলারটা বারবার চেক করতে থাকে যে তুমি নতুন কোনো সেট পয়েন্ট আবার সেট করছো কিনা রিমোট দিয়ে। কেন তুমি তো যেকোনো মুহূর্তে চাইলেই রিমোটের দিয়ে তুমি 24-25 এরকম করতে পারো, ঠিক না? তো ও কিন্তু সেকেন্ডে হয়তো কয়েক হাজার বার এটা চেক করে যে তুমি নতুন কোনো ইনপুট দিছো কিনা, নতুন কোনো ইনপুট দিছো কিনা, নতুন কোনো ইনপুট দিছো কিনা। তো আমরা তো সাধারণত একবার চেঞ্জ করার পরে 1-2 ঘন্টা তার রিমোট ধরি না, ঠিক না? তো মনে করো একবার তুমি 24 ডিগ্রি সেট করে দিছো, ও কিন্তু থেমে থাকবে না। ও প্রতিবারই ওই যতবার লুপ চলতে থাকবে, সে বারবারই চেক করতে থাকবে যে তোমার নতুন কোনো তুমি সেট পয়েন্ট দিছো কিনা থাকে, নতুন কোনো সেট পয়েন্ট দিছো কিনা। ওকে? তো যদি না দিয়ে থাকো, ও দেখবে যে বারবারই এই 24ই আছে, 24ই আছে। ওকে? এখন সে সেন্সর থেকে ডাটা নিবে। সেন্সর মানে রুমের ওই এসির ভিতরে তো একটা টেম্পারেচার সেন্সর আছে যেটা রুমের টেম্পারেচার সেন্স করে। তো মনে করো তুমি এসি মাত্র চালু করছো এবং তুমি চালু করেই 24 ডিগ্রি সেট পয়েন্ট দিয়ে দিছো। ওকে?
তো ও সেন্সর ডাটা দিয়ে পেলো যে আমার রুমের টেম্পারেচার আছে 30°C। ওকে, ও দুইটা বিয়োগ করবে, বিয়োগ করে দেখলো যে 6 ডিগ্রি আমার ইরোর আছে। তাহলে এই 6 ডিগ্রি বেশি আছে আমার রুমের টেম্পারেচার। এখন এই 6 ডিগ্রি কমানোর জন্য কি করা যায়? তো সেইভাবে সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে তার যে রেফ্রিজারেন্ট আছে বা কম্প্রেসারটা আছে, সে কম্প্রেসারের হয়তো স্পিড বাড়াবে কমাবে, যা করুক করুক, সে 6 ডিগ্রিটাকে সে চাচ্ছে যে 6 ডিগ্রি যাতে না থাকে, এটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে 0 ডিগ্রি হলে কি হবে, 30-24 চলে আসবে। তার মানে 30 আর 24 মধ্যে ডিফারেন্স যদি 0 হয়ে যায়, তার মানে কি তোমার সেট পয়েন্টের সমান হয়ে যাবে তোমার সেন্সরের ডাটা। সেটাই সে চাচ্ছে, যে তুমি যেটা সেট করে দিছে তাকে, সেটাতে সে আনার চেষ্টা করতেছে। ওকে, তো এখন দেখবে যে সে সে একটা হয়তো আউটপুট দিবে, সে কম্প্রেসরটাকে অন করে দিল বা যাই করলো করলো, করার পরে সে মানে ক্যালকুলেট করবে যে কম্প্রেসরে হয়তো কত ভোল্টেজ যাওয়ার প্রয়োজন, 6 ডিগ্রি পরিমাণ ইরোর আছে বা 6 ডিগ্রি পরিমাণ টেম্পারেচার বেশি আছে, এই টেম্পারেচারটাকে কমানোর জন্য আমার কম্প্রেসরের কত স্পিড রান করা দরকার বা কি করা দরকার, সেই অনুযায়ী সে এটা ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করে সেই আউটপুটটা সে কম্প্রেসরে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে সে কিছুক্ষণ ওয়েট করবে, কেননা সাথে সাথেই তো আর চাইলেই তো আর সাথে সাথে টেম্পারেচার কমে না। তো এইখানে হয়তো সে মনে করো 1 মিনিট ওয়েট করলো বা 10 সেকেন্ড 20 সেকেন্ড যা ইচ্ছা, এটা হয়তো তুমি এটা দিয়ে দিলা যে 20 সেকেন্ড ওয়েট করো তুমি। ওকে, তো কম্প্রেসরটা 20 সেকেন্ড চালু থাকার পরে সে আবার দেখলো, আবার লুপে আবার শুরু হলো, যে আবার দেখলো যে নতুন কোনো রিমোট থেকে সেট পয়েন্ট আসছে কিনা। এবার হয়তো একটু টেম্পারেচার কমে গেল, এবার হয়তো 30 নাই, এই 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে হয়তো টেম্পারেচার মনে করো 0.5 ডিগ্রি কমে গেল, তাহলে 29.5 ডিগ্রি আছে। তার মানে এখন ইরর হচ্ছে 5.5। তো এখন এই 5.5 এর জন্য সে হয়তো আরেকটু কম্প্রেসরের যে আগে যে স্পিডে ঘুরতেছিল আরেকটু হয়তো কমাই দিল স্পিড। ঠিক আছে, এবং সেটা সে কম্প্রেসরে দিয়ে দিল সেই পরিমাণ ভোল্টেজ। তারপর সে আবার 20 সেকেন্ড ওয়েট করলো, তারপর হয়তো দেখলো আবার 29 ডিগ্রি হয়ে গেছে, মানে 5 ডিগ্রি। তো এইভাবে করে করে বারবার সেইভাবে চেক করতে থাকে, বারবার করসপন্ডিং আউট অনেক কয়েক হাজার বার ঘটে আর কি, বুঝে গেছে? মানে কি এগুলো ক্লক স্পিড পয়েন্ট হাই, দেখা যাচ্ছে একটা কন্ট্রোলার হয়তো কয়েক মেগা হার্ট ক্লক স্পিড আছে। আর মানে এখনকার মানে প্রসেসর গুলো তো, যে কম্পিউটার যে প্রসেসর সেগুলো কয়েক গিগা হার্ট। ঠিক আছে, 3 গিগা হার্ট বা এরকম রেঞ্জের। গিগা মানে 10⁻⁹ ক্লক স্পিড, মানে কত ফ্রিকোয়েন্টলি তারা সুইচিং করতে পারে, বুঝতে পারছো? ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে স্যাম্পলিং রেট। স্যাম্পলিং রেট কি জিনিস? স্যাম্পলিং রেট হচ্ছে যে তুমি যে বারবার চেক করতেছো সেন্সর ডাটা নিয়ে, ঠিক না, রিডিং সেন্সর ডাটা, এইটাকে বলা হয় যে একটা চেক করার পরে আবার ফার্দার আরেকটা চেক করা, এই যে টাইম ডিফারেন্সটা, এইটাকে আমরা স্যাম্পলিং রেট দ্বারা বুঝি। মানে এটার এখন হচ্ছে হার্ট, মানে পার সেকেন্ডে কয়বার তুমি চেক করতেছো। তো অনেক সময় হতে পারে যে তোমার সিস্টেমটা অনেক ফাস্ট মুভিং, যেমন একটা রেসিং কার। রেসিং কারকে তুমি যদি এটা কোথায় যাচ্ছে সেই অনুযায়ী তোমার যদি ক্যামেরাটাকে ঘুরতে হয়, মনে করো একটা ক্যামেরা দিয়ে তুমি রেসিং কারের ছবি তুলতে যাচ্ছ, এখন ক্যামেরাটা দিয়ে যদি ক্যামেরাটা অনেক ফাস্ট মুভ করতে হবে, অর্থাৎ ক্যামেরাটা তো একটা সেন্সর, ঠিক না, এটা একটা ভিশন সেন্সর। এখন কথা হলো যে তুমি যদি একটা লো স্পিড ক্যামেরা এখানে সেট করো, তাহলে তো আর হবে না, সেটা স্যাম্পলিং রেট অনেক কম, স্যাম্পলিং রেট সেখানে বেশি থাকা লাগবে। আবার মনে করো তুমি কোনো একটা সেন্সর দিয়ে সারাদিনে রুমের টেম্পারেচার মাপতে যাচ্ছ, এখন তোমার রুমের টেম্পারেচার তো প্রতি সেকেন্ডে কয়েকশো বার মাপার দরকার নেই, এটা হয়তো 10 মিনিট বা 5 মিনিটে একবার মাপলেই হচ্ছে। তারপরে এখানে স্যাম্পলিং রেট অনেক কম। অর্থাৎ তোমার এটা বুঝতে হবে যে তুমি তোমার তোমার যে সিস্টেমটা আছে সেটা কি অনেক ফাস্ট মুভিং না স্লো মুভিং। তোমার সিস্টেম যদি অনেক ফাস্ট মুভিং হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে এমন সেন্সর এবং এমন ধরনের কন্ট্রোলার ইউজ করতে হবে যাতে ওই স্যাম্পলিং রেটটা তুমি ম্যাচ করতে পারো। ঠিক আছে, বুঝা গেছে কিনা বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। এই যে এখানে একটা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই যে লুপের ভিতরে যা লেখা হয় এটা বারবার চলতে থাকে, এটা বারবার চলতে থাকে, আর এক লুপের বাইরে যেটা লেখা হয় এটা একবার চলে, তারপর তো লুপের ভিতর ঢুকে যায়। তো লুপের ভিতর ঢুকে গেলে লুপের ভিতর যা আছে যা বারবার রিপিট করতে থাকে। ঠিক আছে, যেমন এইখানে একটা প্রোগ্রাম লেখা হয়েছে একটা কন্ট্রোলারের, মাইক্রো কন্ট্রোলারের। সেই মাইক্রো কন্ট্রোলারের প্রথমে বলা হয়েছে যে দেখো এটার করসপন্ডিং একটা ফিগার এখানে দেওয়া হয়েছে, যে এটা জাস্ট একটু এক্সপ্লেন করি। যেখানে ডিডিআরবি মানে ডাটা ডিরেকশন রেজিস্টার বি আছে, বি মানে হচ্ছে এখানে কেন বি লেখা হলো, বি লেখা হলো তার কারণ হচ্ছে এই যে এলইডি লাইট এটা বি পোর্টের সাথে যুক্ত রয়েছে। তো দেখো এখান থেকে সবগুলো পিন 0 1 2 3 4 5 6 7 এগুলো পিবি তে পিনে যুক্ত আছে। যদি আমি চাইলে এখানে ডি পিনেও যুক্ত করতে হতাম, তাহলে ওখানে ডিডিআর ডি লিখতে হতো। ঠিক আছে, আমি চাইলে সি পিনেও যুক্ত করতে পারতাম, এই সি পোর্ট গুলো, তাহলে ডিডিআর সি লিখতে হতো। এই জন্য ওইভাবে লেখা আছে।
ওকে, এবং তারপর দেখো যে এখানে কি লিখছে, বাইনারি ডিজিট গুলো কি দেখো, এখানে 8টা বাইনারি ডিজিট আছে, 0 0 0 0 0 0 0 0। এইটা হচ্ছে পিবি 0-র জন্য, এটা হচ্ছে পিবি 1 পিনের জন্য, এটা হচ্ছে পিবি 2 পিনের জন্য, এরকম আর কি। একদম লাস্টের হচ্ছে পিবি 7 পিনের জন্য, মানে 7 নম্বর 8 নম্বর পিন, এইভাবে। তো দেখো আমি এটা 1 লিখছি, এটা তো চাইলে 0 লিখতে পারতাম, কেন 1 লেখা হয়েছে? 1 লেখা হয়েছে মানে এটা 1 মানে হচ্ছে যে এই ডিভাইসটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস। তো আমার ডিভাইসটা একটা আউটপুট ডিভাইস ছিল, একটা এলইডি লাইট ছিল, এই জন্য আমি 1 লিখছি। আমার যদি এটা সুইচ হতো তাহলে আমি এখানে 0 লিখতাম। মনে করো একটা সুইচ, একটা ইনপুট ডিভাইস যদি আমি এখানে কানেক্ট করতাম তাহলে এখানে হয়তো 0 লিখতাম। তো এই জিনিসটা আগেই ডিফাইন করে দিতে হবে যে তুমি যে ডিভাইসটা 1 পিনে কানেক্ট করছো বা একদম লাস্টের পিনটাতে কানেক্ট করছো, পিবি 0 পিনটাতে, এটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস। ওকে, সেটা প্রথমে ডিফাইন করে দেওয়া হলো। আচ্ছা, তারপর দেখো যে পোর্ট বি। পোর্ট বি মানে হচ্ছে এখন যেইটাকে তুমি ওই ডিভাইস গুলোতে ভোল্টেজ কত দিবা দিবা না সেটা। তো দেখো একদম লাস্টের পিনটাতে 1 রাখা হয়েছে, তার মানে এখানে তুমি হাই করবা, তার মানে ওখানে 5 ভোল্ট দিবা তুমি। ঠিক আছে, আর বাকি সবগুলো পিন দেখো 0 আছে, তার মানে এগুলোতে 0 ভোল্ট দিবা, 0 ভোল্ট দিবা। তাহলে দেখো ওইটাকে হাই ভোল্ট দেওয়া হলো, তারপরে একটু ডিলে করা হলো কত মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড ডিলে করতেছো, তারপর আবার ওইটাকে লো ভোল্টেজ দিচ্ছ, ঠিক না? ওইটাকে লো করতেছো, তার মানে 0 ভোল্ট দিচ্ছ, তার মানে একটা ওই পিনটাকে তুমি একবার হাই করতেছো, 1 সেকেন্ড ওয়েট করতেছো, আবার ওই পিনটাকে লো করতেছো। ফলে যেটা হবে যে ওই পিনে যে এলইডিটা আছে, সেই এলইডিটা একবার জ্বলবে, 1 সেকেন্ড জ্বলা অবস্থায় থাকবে, তারপর আবার নিভে যাবে, 1 সেকেন্ড নিভা অবস্থায় থাকবে, আবার লুপ ঘুরে আবার জ্বলবে, আবার 1 সেকেন্ড জ্বলা অবস্থায় কি করবে। অর্থাৎ এইখানে যে প্রোগ্রামটা লেখা হয়েছে, এইটা আসলে একটা এলইডি ব্লিঙ্ক পিনের, বুঝে গেছে? বুঝে গেছে? বল। এবার দেখো, তুমি দেখো, পরে যদি আপনি যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আসলে করো, একটু পরে কনফিউশন যদি কোনো কোশ্চেন থাকে আমরা হয়তো ক্লাস নিব। ঠিক আছে? আবার